স্পেশালি কোলোরেক্টাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এই ক্যান্সারগুলো এখন ইয়াং জেনারেশন খুব বেশি পাচ্ছি আমরা। স্টেম সেল ব্যাপারটা কি এটার সাথে কোনোভাবে স্টেম সেল এটা হচ্ছে মোড অফ ট্রিটমেন্ট। ক্যান্সার পেশেন্ট যখন ভাবে আমি আমার ক্যান্সার মানে আমি পুরো সমাজ থেকে আলাদা হয়ে গেলাম, এটা যেন সে কখনোই না ভাবে। সিগারেট খেলে লাং ক্যান্সার হতেই পারে, লিভার ক্যান্সার হতে পারে, কিন্তু ওয়াই মি? এর মধ্যে একটা মেইন রিস্ক ফ্যাক্টর হচ্ছে জেনেটিক। আপনার যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, যারই ক্যান্সার হোক, আপনি এমনভাবে তাকে এনকারেজ করবেন সবসময় যে আপনি তার পাশে আছেন। ইউ ক্যান গেট টু নো যে আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটি আছে কিনা। দ্য পারপাস বাই সামিয়া, এবং আমার আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর মাসুদ। তিনি একজন প্রফেসর এবং সেই সাথে হেড অফ ডিপার্টমেন্ট অঙ্কোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আসলে এখন যেই আপনার বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম, আপনি যেহেতু খুব ভাইব্রেন্টলি ক্যান্সার নিয়ে কথা বলেন অ্যান্ড বিইং আ প্রফেশনাল ইন দিস sector for almost 21 years, as you mentioned. অনেক ধরনের পেশেন্ট নিয়ে তো আপনারা ডিল করে থাকেন। সেইখানতে আমার মনে হয়, মানে এটা আমার একটা জানবার বিষয় যে আসলে ক্যান্সারের এই যে রেভলিউশন আমি যদি বলে থাকি, ইন টার্মস অফ পেশেন্টের দিক থেকে হোক বা মেডিসিনের দিক থেকে হোক, অনেক চেঞ্জ কিন্তু এসছে। আগে যেটাকে বলা হতো যে মরণ ব্যাধি, যেটা আমরা কিছুক্ষণ আগেও বোধহয় অফ স্ক্রিন গল্প করছিলাম যে ডেথ সেন্টেন্সের মতো ব্যাপারটা হয়ে যায়। এই পেশেন্ট আগে যেরকম দেখা যেত যে হয়তো বা অনেকের মধ্যে লাখের মধ্যে একটা আমরা পেয়েছি, কিন্তু ইদানিং এত বেশি পেশেন্ট হওয়ার পেছনে কি রিজন বলে আপনার মনে হয়? বা এই চেঞ্জগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইন ইয়োর ক্যারিয়ার, আপনি যে চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন পেশেন্টদের মধ্যে, নাম্বার অফ ক্যান্সার পেশেন্ট ইজ ইনক্রিজিং, এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? হোয়াট কুড বি দ্য রিজন ফর দ্যাট? আচ্ছা, প্রথমত আমি অশেষ ধন্যবাদ জানাই সামিয়া যে এই ধরনের একটা খোলামেলা আলাপ আলোচনা করার জন্য এবং এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আমি আই অ্যাপ্রিসিয়েট ইউ। আর আজ যারা দর্শক এবং যারা ক্যান্সার সার্ভাইভার এবং ক্যান্সার রোগে ভুগছেন, তাদের শুভকামনা, শুভ সন্ধ্যা। আজকের আলোচনাগুলো একটা খোলামেলা আলাপ আলোচনা, যা সামিয়ার যা কোয়েশ্চেন, আমার মনে হয় এই কোয়েশ্চেনগুলো আপনাদেরও থাকবে। সুতরাং এই কথাগুলো শুনে হয়তো আপনাদেরও কিছু উপকার আসবে অথবা লাইফ মডিফিকেশানে হেল্প করবে। তো সামিয়া, প্রথমে আপনি যেটা জানতে চাইলেন যে বর্তমানে ক্যান্সার কি অবস্থা বা কেন এটা বেড়ে যাচ্ছে বা এই মরণ ব্যাধি, রাইট? সো ক্যান্সার হওয়ার আসলে কারণ কি যদি আমরা জিজ্ঞেস করি, কারণটা আসলে একদম সায়েন্টিফিক কারণ। মানে আমাদের শরীরে অনেক জিনগত ব্যাপার স্যাপার আছে, সেগুলো যদি মিউটেশন হয় তখন ক্যান্সার তৈরি হয়। একটা নর্মাল জিন হঠাৎ করে অ্যাবনর্মাল বিহেভিয়ার শুরু করলো, তার মধ্যে মিউটেশন হলো, একটা নর্মাল জিন আস্তে 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 ক্যান্সারে পরিণত হলো। এটাই আসলে ক্যান্সারের কারণ। এখন আমরা আসলে এটা মানে আমাদের ব্যবহারিক কথাতে আমরা বলি ক্যান্সারের কারণ কি, অ্যাকচুয়ালি এটাই কারণ। কিন্তু এটা কেন হয়? এটা হয় অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের জন্য, যেটাকে আমরা বলি ঝুঁকি। ক্যান্সারের ঝুঁকি কি? সো যেই ঝুঁকিগুলো, এর মধ্যে একটাই তো আছে যেটা লাইফস্টাইল। আমরা ফার্স্টেই বলি লাইফস্টাইল। আমরা কি খাচ্ছি, আমরা কি খাচ্ছি না, সেটা কিন্তু একটা লাইফস্টাইলের পার্ট। মানে আমরা কি খেলে ক্যান্সারগুলো হচ্ছে আর কি খেলে ক্যান্সার হবে না, সেই জিনিসগুলো আমরা খুব একটা জানি না, অ্যাওয়ারনেস নাই। নাম্বার 2 হচ্ছে আমাদের লাইফস্টাইলের মধ্যে ড্রিঙ্কস, কতটুকু পানি খাচ্ছি, বডি কতটুকু ওয়াশ আউট করছে। নাম্বার 3 পার্ট অফ লাইফস্টাইল হচ্ছে এক্সারসাইজ। আমরা কতটুকু এক্সারসাইজ করছি, কি এক্সারসাইজ করছি, ক্যান্সার প্রিভেনশনের জন্য কি কতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, সেটা একটা ইম্পর্ট্যান্ট। এরপরে ফ্যাক্টরগুলো হলো এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল মধ্যে পলিউশন। এই পলিউশনে তো আমাদের সিটি সবসময় ফার্স্ট। অলওয়েজ দেখা যায় যে আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের বাংলাদেশ এবার দূষণে প্রথম হয়েছে, এই টাইপের। সো এই দূষণ হলো একটা ক্যান্সারের কারণ। সুতরাং দূষণে যখন প্রথম, ক্যান্সারও আমরা প্রথমের দিকেই ধাবিত হচ্ছি।
এটা একটা ব্যাপার। আর এই দূষণগুলো কি? দূষণগুলো বায়ু দূষণ, পানি দূষণ। পানি দূষণ কিন্তু একটা ইম্পর্টেন্ট, যেগুলো আমরা নোটিস করি না, স্পেশালি ইন দ্য রুরাল এরিয়ায়, যারা আমরা আর্সেনিকযুক্ত পানি খাচ্ছি। আচ্ছা, এই জায়গাটাতে একটা বিষয় কি এরকম যে এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড সবখানেই কিন্তু আমি যদি বলে থাকি যে যে পরিসংখ্যান যেগুলো আসে যে অনেক বেশি পেশেন্ট বেড়ে যাচ্ছে ইন টার্মস অফ ক্যান্সার। সেই রেশিও অনুযায়ী কি বাংলাদেশে আপনার মনে হয় যে এই যে ফ্যাক্টরগুলো আপনি এক্সপ্লেইন করলেন সেই অনুযায়ী কি বাংলাদেশে আরও বেশি বাড়ছে, নাকি ওভারঅল পুরো ইকোসিস্টেমটাই এখন এমন হয়ে গেছে, আনহেলদি লাইফস্টাইল বলি বা আনহেলদি ফুড বলি, সেগুলোর কারণে ওভারঅল ইকোসিস্টেমটা এমন হয়ে গেছে যে পিপল আর গেটিং ক্যান্সার ইজিলি? ডেফিনেটলি। অ্যাকচুয়ালি বাংলাদেশে ক্যান্সারের হার, যেটা আমরা যে ওয়েস্টার্ন কান্ট্রি বা আমরা পশ্চিমা বিশ্বের সাথে যদি তুলনা করি, এই তুলনায় কিন্তু আমাদের দেশে ক্যান্সারের ইনসিডেন্স কম। ইনসিডেন্স মানে হচ্ছে নতুন ক্যান্সার তৈরি হওয়া। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কীভাবে বুঝলেন, এটা একটা আসলে ট্রিকি কোয়েশ্চেন। কীভাবে বুঝলাম, আসলে এটা আমাদের পার্সোনালি বোঝার একটা এক্সপিরিয়েন্স। একটা দুঃখের বিষয়, আমাদের দেশে কোনো ন্যাশনাল ক্যান্সার স্ট্যাটিস্টিক্স নাই। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনার স্ট্যাটিস্টিক্স কী, আমি কোনো আনসার দিতে পারবো না। আমাদের দেশে এত দিনেও, আমাদের দেশ তৈরি হলো প্রায় 52-53 বছর হয়ে গেছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে ক্যান্সার স্ট্যাটিস্টিক্স কী যদি কেউ জিজ্ঞেস করে আমরা আনসার করতে পারি না। যে স্ট্যাটিস্টিক্সটা দেখানো হয় সেটা হচ্ছে একটা ইনস্টিটিউশন বেসড। সেটা হলো শুধুমাত্র আমাদের দেশে একটাই ন্যাশনাল ক্যান্সার সেন্টার, যেটাকে আমরা NICRH বলি, মহাখালীতে অবস্থিত। তারা মাঝে মধ্যে তারা একটা প্রতি বছরই একটা স্ট্যাটিস্টিক্স দেয় তাদের ইনস্টিটিউশনের, কিন্তু একটা ইনস্টিটিউশন দিয়ে তো আপনার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। সো স্ট্যাটিস্টিক্স যদি জানতে হয়, পুরো দেশটার একটা ক্যান্সার রেজিস্ট্রি থাকতে হবে, সেটা নাই আমাদের দেশে, এখনও খুবই দুঃখজনক। সেজন্য আমরা বলতে পারি না আসলে অন্য দেশের তুলনায় আমাদের দেশের ক্যান্সারটা কত বেশি বা কত কম। কিন্তু আমাদের প্রাইভেট প্র্যাকটিসে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে দিন দিন আমাদের রোগী বেড়ে যাচ্ছে। এটাতে আমরা ধরে নিতে পারি যে ক্যান্সার অনেক বাড়ছে। আরেকটা বাড়ার আর ডায়াগনোসিস হওয়ার কারণ হচ্ছে যে ডায়াগনোসিস বেশি হচ্ছে, মানুষের মধ্যে কিছুটা সচেতনতা তৈরি হচ্ছে। এই যে আপনি প্রোগ্রাম করছেন, এটা একটা সচেতনতা। এতে হয়তো কিছু মানুষ সচেতন হবে, তারা ডায়াগনোসিস করতে আসবে, স্ক্রিনিং করতে আসবে, সেগুলো ফ্যাসিলিটিও কিছু বাড়ছে। এগুলোর কারণে আমরা ক্যান্সার বেশি পাচ্ছি। কিন্তু স্ট্যাটিস্টিক্স হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্যান্সারের হার বেশি আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে, যেটা আমি ইন্ডিয়ার একটা স্ট্যাটিস্টিক্স থেকে বলছি আর কি। সো আমরা ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্সই ফলো করি, আমরা মনে করি ওই স্ট্যাটিস্টিক্স এবং আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স অলমোস্ট সেম। সো ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ান পেশেন্ট যে ইনসিডেন্স রেট, তো ওটার থেকে অনেক বেশি ইনসিডেন্স রেট ওয়েস্টার্ন কান্ট্রিতে। সো এদিক দিয়ে আমরা একটু লাকি। তবে আমাদের এখন ইয়াং জেনারেশনে আরেকটা জিনিস যেটা মনে হয়, একটু ইন্টারাপ্ট করছি, যে আমাদের দেশে কিন্তু ধরেন যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিফাইন করি যে যেই ধরনের ক্যাটাগরির লোকজন ক্যান্সার হচ্ছে, সেটা মিডল ইনকাম হোক, লোয়ার ইনকাম হোক বা হায়ার ইনকাম হোক, সো ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনেক পেশেন্ট আছে যারা দেশের বাইরে ট্রিটমেন্ট করছে। তাদের কিন্তু দেশের মধ্যে আসলে রেজিস্টারের কোনো সুযোগ নেই বা কোনোভাবে তারা এটার সাথে অ্যালাইন্ডও না, তারা জানেও না যে দেশে হয়তো বা কী ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বহির্মুখী হয়ে যাচ্ছে। এইটা একটা আচ্ছা, না মানে এখানে একটা ফ্যালাসি আছে আপনার কথার। না, সেটা না, অ্যাকচুয়ালি বাইরে যাচ্ছে তো ট্রিটমেন্ট পারপাস। তাহলে তার ডায়াগনোসিসটা হলো কোথায়? সে বাইরে যাচ্ছে কেন? মানে সে জানে তার ক্যান্সার, আচ্ছা আচ্ছা তার ক্যান্সারটা তো বাংলাদেশি ডায়াগনোসিস হচ্ছে। হয়েছে। তার মানে That's সে তো, correct. হ্যাঁ রাইট। তো সেটা অ্যাকচুয়ালি ওরকম না যে বাইরে চলে যাচ্ছে তারা সংখ্যার বাইরে বা পরিসংখ্যানের বাইরে, তা না। আমাদের আসলে পরিসংখ্যান নাই, সেটাই সমস্যা। আর এইখানটাতে যেহেতু ওভার দ্য পিরিয়ড অফ টাইম অনেক ধরনের ক্যান্সার আমরা জানি যে আছে, কোন ক্যাটাগরির ক্যান্সারের পেশেন্ট আপনাদের একটা নর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে মনে হয় যে অনেক বেশি বেড়েছে? আচ্ছা, সেটাই বলতে চাচ্ছিলাম ফার্স্টে, যে আমাদের রিসেন্টলি আমাদের দেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একই পিকচার, ইয়াং পেশেন্টদের মধ্যে ক্যান্সার এখন প্রবণতা বেশি। আগে তো আমরা ক্যান্সার বলতে বুঝতাম যে খুব বয়স হয়ে গেছে, বৃদ্ধ বা বৃদ্ধা, তাদের ক্যান্সার হবে। কিন্তু আমাদের প্র্যাকটিসে এখন ইয়াং পেশেন্ট 50%-এর বেশি, যেই এইজে যে ক্যান্সারটা হওয়ার কথা না, সেই এজে সেই ক্যান্সারটা হয়ে যাচ্ছে। স্পেশালি কোলোরেক্টাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এই ক্যান্সারগুলো এখন ইয়াং জেনারেশন খুব বেশি পাচ্ছি আমরা। কেন সেটার ওই রকম কোনো ব্যাখ্যা এখনও বাংলাদেশে
সেই স্টাডি হয়নি, কিন্তু আমরা যেটা বুঝি যে লাইফস্টাইল মডিফিকেশন আমাদের সেই আসলে ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, বিকজ অ্যাজ আই এম ক্যান্সার সার্ভাইভার বলি, ওয়ারিয়ার বলি, যেটাই বলি না কেন, আমার লাইফস্টাইল যদি আমি বলে থাকি যে আই হ্যাভ বিন অলওয়েজ মেনটেনিং এ ভেরি হেলদি গুড লাইফস্টাইল, লেটস এ ফুড হ্যাবিট, স্লিপ হ্যাবিট, এক্সারসাইজ, সব কিছুই কন্ট্রোলে রেখে করার চেষ্টা করেছি। বাট দেন এগেন তারপরেও কিন্তু ক্যান্সার আমাকে কোনোভাবে ছাড়লো না। আমি এটার আসলে কোনো অর্থ খুঁজে পাই না। আচ্ছা, সেটার অর্থ আমি দিচ্ছি। এটা যেমন অনেকেই বলে যে সবারই একটা প্রথম কথা থেকে ওয়াই মি, আমার জন্য কেন, আমার কেন হলো এরকম, হয়তো কারো কোনো রিজন আছে। লেটস সে কেউ স্মোক করে অনেক বেশি, হয়তো বা আলসার হচ্ছে, মুখ ক্যান্সার হচ্ছে, বা অন্যান্য জায়গা হতে পারে, সিগারেট খেলে লাং ক্যান্সার হতেই পারে, লিভার ক্যান্সার হতে পারে, কিন্তু ওয়াই মি? আচ্ছা সামিয়া, এটার আনসার ভেরি ইজি, এবং এই কোয়েশ্চেনটাই আমরা ফার্স্টে আমরা সম্মুখীন হই যারা নাকি খুব ওয়েল ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করে, যে উনি জিজ্ঞেস করে আমার কেন হলো, আমি তো সব কিছু ঠিকমতো লাইফে খাওয়া দাওয়া এক্সারসাইজ এভরিথিং ওকে, এবং রিলিজিয়াস, সো দ্যাট মানে কোনো উল্টাপাল্টা কোনো তাদের হ্যাবিটও নাই। দেখেন, আমি ফার্স্টেই বলছি যে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল। আমি শুধু একটা ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম, তখনই সামিয়া আপনি আমাকে আটকে দিলেন, কিন্তু দেয়ার আর 100 অফ রিস্ক ফ্যাক্টর। সো আপনি এত রিস্ক ফ্যাক্টর, এর মধ্যে একটা মেইন রিস্ক ফ্যাক্টর হচ্ছে জেনেটিক, ওকে, ফ্যামিলিয়াল অ্যান্ড জেনেটিক, দুইটা কিন্তু দুই জিনিস। ফ্যামিলিয়াল মানে পারিবারিক ইতিহাস, আর জেনেটিক মানে আপনার বংশগত, যেটা হয়তো অনেক সময় আপনি জানেনই না, যেহেতু আমাদের বংশগত টেস্টগুলা আমাদের দেশে এখন মাত্র অ্যাভেলেবেল হলো, কিন্তু আমরা করি না, আমাদের অ্যাওয়ারনেস নাই। সেগুলো জেনেটিক টেস্ট, যে আপনি কতটুকু রিস্কে আছেন একটা ক্যান্সার হওয়ার জন্য, বিকজ আপনার ফ্যামিলি যদি পজিটিভ থাকে কোথাও ক্যান্সার, ফার্স্ট ডিগ্রি হোক, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ হোক, আপনি কিন্তু রিস্কে আছেন। সেই রিস্ক কিন্তু এখন অ্যাসেসমেন্ট করা যায়। সো আপনি সব দিক দিয়ে ওয়েল লাইফস্টাইল, কিন্তু দেখা গেল আপনি জেনেটিক্যালি ইউ আর এ হাই রিস্ক, সো আপনার 50 to 80% চান্স আপনার ডেভেলপমেন্ট অফ ক্যান্সার ইন ইয়োর লাইফ টাইম। সো এটা হলো তার আনসার। সো তার মানে ক্যান্সার হওয়ার কিন্তু অনেক কারণ, একটা কারণ না শুধু যে আপনি শুধু হেলদি লাইফস্টাইল করে। আমার কাছে বেশি কোয়েশ্চেন করে যারা স্মোকার, তারা যে দেখা যায় যে তার আঙ্কেল অথবা তার ফ্রেন্ড রেগুলারলি 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খায়, কিচ্ছু হয় না, অনেক বছর বেঁচে আছে, তো তার লাং ক্যান্সার হয়ে গেল মাত্র 2-3টা সিগারেট খেতে পারে। এটা কেন? এইসব আনসার করে। দেখেন, আমি ফার্স্টেই বলছি ক্যান্সারের মেইন কারণটা হচ্ছে মিউটেশন। সো কার মিউটেশনটা কখন হবে, কোন এক্সাইটিং ফ্যাক্টরে, কতটুকু এক্সাইটিং ফ্যাক্টরে, ইউ নেভার নো। কারো 2টা সিগারেট খেলে তার ওইটাই এক্সাইটিং ফ্যাক্টর হিসাবে কাজ করছে, তার মিউটেশনটা হয়ে যাচ্ছে। কারো হয়তো 10 বছরও হচ্ছে না, কিন্তু ওই লোকটার ইন ফিউচার জেনারেশন কিন্তু মিউটেশনে ভুগতে পারে, তার হয় নাই, তার নেক্সট জেনারেশনের হবে। সো এইগুলো হচ্ছে আসলে ফ্যালাসি, যে কেন আমার হচ্ছে, কেন ওনার হচ্ছে না। লাইফস্টাইল আপনার ভালো, আরেকজনের কেন, সেটার আনসার হলো ওই যে বললাম যে ফ্যামিলিয়াল অ্যান্ড জেনেটিক একটা ব্যাপার রয়ে গেছে। মানে ওটা থেকে আমার মনে হলো যে আসলেই তো আমার জেনেটিকে আমার হয়তো পারিবারিক সূত্রে, হ্যাঁ, আপনার নরমাল জিনটা মিউটেশন হয়ে ক্যান্সার জিন হয়ে গেছে। আমার বড় চাচার ক্যান্সার, রাইট, সো ইউ হ্যাভ এ স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি। ফুপু মারা গেছে ক্যান্সারে, এবং আমার কাজিন, ফার্স্ট কাজিন, আমার থেকে আরো 10 বছরের ছোট, সেও কিন্তু ক্যান্সারে। রাইট, সেই ক্ষেত্রে আপনার করা উচিত ছিল যে ইউ শুড গো ইন স্ট্রিক্ট স্ক্রিনিং প্রোগ্রাম, যেটা নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার, এবং এই প্রোগ্রামেও আপনারা যারা শুনছেন, স্ক্রিনিং আপনাদেরকে করতেই হবে। যদি ফ্যামিলিতে ক্যান্সার থাকুক আর না থাকুক, নর্মালি যে এই যে স্ক্রিনিংয়ে যাওয়া দরকার, সেই স্ক্রিনিংয়ে যাওয়া উচিত। তাতে ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়বে, ক্যান্সার মুক্ত থাকা যাবে না, ভেরি আর্লি স্টেজে ধরা পড়বে, এবং ক্যান্সার কিওর হওয়ার সম্ভাবনা থাকে অলমোস্ট 80 to 90%। আর যারা ফ্যামিলি পজিটিভ থাকে হিস্ট্রি, তারা আরও আর্লি এই যে স্ক্রিনিংয়ে যাওয়া, যেমন আপনার বয়স এখন 40 অ্যারাউন্ড, হয়তো আপনার স্ক্রিনিংটা আরও 5 বছর আগে থেকে করা হলে আপনার অনেক আর্লি, বা তখনই ধরা পড়তো যে আপনার মিউটেশন হচ্ছে, অথবা আপনি যদি জেনেটিক টেস্ট করা হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি কতটুকু রিস্কে আছেন। সেই জেনেটিক টেস্টটা কিন্তু আর্লি এজেই করা যায়। আচ্ছা, আমাদের দেশে এখন কি তাহলে জেনেটিক টেস্টগুলো জি করা যায়? হ্যাঁ, অ্যাভেলেবল। আচ্ছা, সেটা কতদিন হলো? বিকজ আমি লাস্ট 5 ইয়ার্স এখন অনেক মলিকুলার ল্যাব আছে বাংলাদেশে, যারা নিজেরাই করে এখন। আর আগে তো আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হতো, বা সিঙ্গাপুর থেকে করানো হতো, এখন বাংলাদেশেই হচ্ছে অনেকগুলো ভালো ভালো মলিকুলার ল্যাব, অ্যান্ড নিয়ার ফিউচার আরও অনেক মলিকুলার ল্যাব হচ্ছে। সো জেনেটিক টেস্ট যদিও এখনও একটু কস্টলি,
তারপরও এটা অ্যাভেলেবেল। আচ্ছা, সো আমার মনে হয় যে যারা দেখছেন বা যারা এর মাধ্যমে বোঝার চেষ্টা করছেন তাদেরকে একটু বলতে চাই যে এখন অনেক ধরনের ল্যাব যেহেতু আসছে, কারো ফ্যামিলিতে যদি ক্যান্সার হিস্ট্রি এরকম থেকে থাকে ক্লোজ রিলেটিভের জন্য, তারা কিন্তু খুব ইজিলি বা চাইলে আপনারা আগে থেকেই টেস্টগুলো করাতে পারেন এবং ইউ ক্যান গেট টু নো যে আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটি আছে কিনা। এম আই রাইট? হ্যাঁ, বা কত পার্সেন্ট। কত পার্সেন্ট আছে সেটা জানা সম্ভব হবে। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক পয়েন্ট আপনি করেছেন আইডেন্টিফাই। আর এটা তো হচ্ছে যে কোনো ধরনের ক্যান্সার তার হতে পারে সেরকম একটা আইডেন্টিফিকেশন, কিন্তু সেটাতে কি কোনোভাবে কোনো স্পেসিফিকেশন বের করা সম্ভব যে হ্যাঁ এ ধরনের হতে পারে, লাইক ব্রেস্ট ক্যান্সার অর লিভার ক্যান্সার? হ্যাঁ, ডেফিনেটলি। যাদের আপনি তো নিশ্চয়ই নাম শুনেছেন, অ্যাঞ্জেলিও জোলি নাম, হ্যাঁ রাইট। সো তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল এবং প্রবাবলি তার আরও সেকেন্ড ডিগ্রি রিলেটিভ কয়েকজনের ছিল। সো সে দেখলো যে সে হাই রিস্ক, তো ব্রেস্ট ক্যান্সার হাই রিস্ক। তো তার তখন জেনেটিক টেস্ট করা হলো, জেনেটিক টেস্টে আসলো যে ইয়েস ওর প্রায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা মোর দেন 60 to 70%। তো সে যেটা করলো যে প্রোটেকশন নিল ব্রেস্ট ক্যান্সারের। সো সেই ব্রেস্ট ক্যান্সারের জেনেটিক ইয়েটা হলো, টেস্টটা হলো BRCA1, BRCA2 এই ধরনের টেস্টের নাম। তার মানে এক একটা ক্যান্সারে এক এক ধরনের জেনেটিক টেস্ট আছে। তারপরে সে তার প্রিভেনশন যেটা নিল যে ম্যাস্টেকটমি করে নিল, ওভারিগুলো রিমুভ করে নিল যেগুলো ক্যান্সারের সোর্স। সো সে ক্যান্সার থেকে অ্যাটলিস্ট মানে রিস্ক অফ ক্যান্সার অনেক নিচে নেমে গেল আর কি। সো এই জিনিসগুলো কিন্তু করা যায় এবং এই জেনেটিক অল্টারেশন করে এখন তো আবার ইন নিয়ার ফিউচারে ট্রিটমেন্ট আসছে আপনার জিনটাকে অল্টার করে দিবে যদি আপনার রিস্ক থাকে, এবং সেটা খুব সাকসেসফুলি অলরেডি রিসার্চে পাওয়া গেছে যে এটা করা সম্ভব। সেটা হচ্ছে যে আপনার যদি হাই রিস্ক পেশেন্ট হয় কেউ, যে হাই রিস্ক পেশেন্ট যে তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ এবং তার জেনেটিক টেস্টে দেখা গেছে যে সে রিস্কি, সো দ্যাট ওই জেনেটিক ট্রিটমেন্ট দেওয়া হয় যে জিন মিউটেশনটাকে, যেটা বললাম জিন মিউটেশন হয়ে ক্যান্সার হয় ওখানে প্রিভেন্ট করে দেয় আর বন্ধ করা অথবা এটাকে অল্টার করে দেওয়া। সো সেটাও হচ্ছে বাইরে, হয়তো খুব সামনেই আমাদের দেশেও এটা হবে। এখানে আমার একটা জিনিস জানবার যে স্টেম সেল ব্যাপারটা কি এটার সাথে কোনোভাবে? স্টেম সেল এটা হচ্ছে মোড অফ ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট মোড, মানে এটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়, নট অল্টারেশন। হয় না। আচ্ছা, অল্টারেশনের সেই প্রসিডিউরটাকে কি বল? মানে ওই যে জেনেটিক ট্রিটমেন্ট যেটা বললাম সেটা ডিফারেন্ট। সেটা কি মেডিসিন দিয়ে করে? ওয়েল আসলে অ্যাকচুয়ালি ওটা তো আমাদের দেশে এখনো নাই, এটা অনেক রিসার্চে আছে। হ্যাঁ, এটা মেডিসিন প্লাস জেনেটিক স্টাডি দিয়েই এটা করে। হ্যাঁ, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যারা মলিকুলার ইয়ে নিয়ে কাজ করে তারা এই কাজগুলো করে। সো আসলে আমি যদি বলি যে ডে বাই ডে অনেক ধরনের রিসার্চ কিন্তু ক্যান্সার নিয়ে হচ্ছে এবং সেটা নিয়ে অনেক রেভলিউশনারি অনেক কিছু চেঞ্জও এসছে এবং সেটার ফলশ্রুতিতে এখন যে মেডিসিনটার কথা বলি বা ইমিউনোথেরাপির কথা যেটা বলে থাকি, আগে শুধু কেমোর উপরে ডিপেন্ডেন্ট ছিল। রিসেন্টলি আই হ্যাভ সিন ওয়ান অফ ইউর ভিডিও, প্রবাবলি এটা বছরখানেক আগে করা হয়েছে আপনার, সেখানটাতে আপনি ইমিউনোথেরাপির কথা এক্সপ্লেইন করেছেন, নবদিগন্তের সূচনা। রাইট, কারেক্ট। সো সেইটার জন্য এখন অনেকেরই মানে ক্যান্সার হয়েছে, বাট ইমিউনোথেরাপির কারণে হয়তো বা ট্রিটমেন্ট প্রসিডিউর ডিফারেন্ট ছিল, প্রোটোকল ডিফারেন্ট ছিল, সেই ডিফারেন্ট প্রোটোকলের জন্য লাইফস্টাইলে তেমন কোনো হ্যাম্পার না হয়ে হয়তো বা তারা রিকভার করছে। এই ব্যাপারটা আমাকে একটু যদি। আচ্ছা, হ্যাঁ, মানে এই না যে সামিয়া যেটা বললেন যে ইমিউনোথেরাপি আসাতে এখন আর কেমোথেরাপি লাগে না, তা না। মানে ইমিউনোথেরাপিরও ইন্ডিকেশন আছে, আসলে কোন সব ক্যান্সারে ইমিউনোথেরাপি এখন পর্যন্ত ইন্ডিকেটেড হয়নি, তবে ডে বাই ডে এখন একটার পর একটা ক্যান্সারে ইমিউনোথেরাপি কাজ করছে এরকম রিসার্চে পাওয়া যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ইমিউনোথেরাপি ইউজ হয় অ্যাডভান্স ক্যান্সারে, আর্লি স্টেজে খুব কমই, আর্লি স্টেজে হয় না তা না, খুব কমই ইমিউনোথেরাপির কার্যকারিতা আছে। তার মানে ক্যান্সারটা যখন অ্যাডভান্সে যায় তখন ইমিউনোথেরাপির রোলটা বেশি। তার মানে আমরা তো তাহলে ইমিউনোথেরাপির জন্য বসে থাকবো না, আর্লি স্টেজে ক্যান্সারগুলো তাহলে কী করবে? সো সেক্ষেত্রে কেমোথেরাপির একটা রোল আছে। আর টার্গেটেড থেরাপি বলে আরও একটা থেরাপি আছে, বায়োলজিক্যাল থেরাপি, ওটা একটা থেরাপি আছে। সো এখন আসলে আপনি ঠিকই বলেছেন, কেমোথেরাপির বাইরেও
অনেকগুলো ক্যান্সারের ট্রিটমেন্টের অপশন বেড়ে গেছে, যে টার্গেটেড থেরাপি, বায়োলজিক্যাল থেরাপি, ইমিউনোথেরাপি, জেনেটিক থেরাপি। তো এইগুলো আসাতে মানুষের এখন লাইফ এক্সপেক্টেন্সি, যেগুলো অ্যাডভান্স স্টেজ আমরা বলতাম 6 মাস থাকবে, দেখা যায় ওই পেশেন্টগুলো 5 বছর 10 বছর কিছুই হয় না। সো এটা ফর একটা এক্সাম্পল যদি আমার রেভলিউশন। নিজের কথাই যদি ধরি, যে আমি স্টেজ 4 ছিল, যেহেতু অ্যাডভান্স স্টেজের ক্যান্সার ডায়াগনোসিস হওয়া, এবং সেই ক্ষেত্রে আগেকার সিচুয়েশন যদি থাকতো, তাহলে কি হতো, হয়তো ডেথ সেন্টেন্সটা তখনই দেওয়া হতো যে তুমি আর মাত্র এই কয়েক বছর বেঁচে যাবে, এরপরে আর তোমার পক্ষে বাঁচা সম্ভব না, আমার রাইট, সেটাই হয়তো বলা হতো। বাট বিকজ অফ দিস মেডিকেল সায়েন্সের এই রেভলিউশনের জন্য বা মডার্ন মেডিসিনের জন্য হয়তো বা খোদা তাআলার অশেষ রহমতে আমি আর কিছুদিন বেশি বাঁচতে পারি, বা যদি Definitely, ভালো definitely, থাকি হ্যাঁ। তাহলে হয়তো আরো বেশি সময়ও বেঁচে থাকা সম্ভব। অবশ্যই, তো আমার যেটা বলবার, যে প্রত্যেকটা মানুষই তো পৃথিবীতে আসছে মরে যাবার জন্য, মরে যেতেই হবে এক না এক সময়, কিন্তু এই ভয়টা যাতে মানুষের মধ্যে না থাকে যে ক্যান্সার হওয়া মানে হচ্ছে ডেথ সেন্টেন্স, এবং আমি আর অল্প কিছুদিনের জন্য আছি পৃথিবীতে, মারা যাচ্ছি, সেটা যেন না হয়। অ্যাটলিস্ট সেটা নিয়ে ফাইট করবার জন্য আপনারা পেশেন্টদেরকে কিভাবে মোরাল সাপোর্টটা দেন, বা পেশেন্ট তো আগেই দেখা যায় যে নিজেরাই ভয় পেয়ে যাচ্ছে, বাট ডাক্তার হিসেবে আপনাদের জায়গা থেকে আপনারা কিভাবে মোরাল সাপোর্টটা তাদেরকে দেন? মোরাল সাপোর্টের জ্বলন্ত উদাহরণ তো সামি আপনি নিজেই। অ্যাডভান্স স্টেজ এবং স্টেজ 4 ক্যান্সার নিয়ে আপনি অনেক বছর ভালো আছেন এবং এখনও আপনার শরীরে কোনো ক্যান্সার নাই। তো আপনি একটা ইন্সপাইরেশন আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে বা ক্যান্সার পেশেন্ট আছেন তাদের জন্য। তার মানে এখন ক্যান্সার হলেই যে মৃত্যু তা না, কারণ এখন বিজ্ঞানের রিভলিউশনারি ড্রাগ এগুলো ইনভেন্ট হওয়ার পরে ক্যান্সারের কিওর অনেক বেড়ে গেছে, এবং ইভেন অ্যাডভান্স স্টেজও পেশেন্টগুলো অনেক বছর ভালো থাকে। দেখা যায় যে ক্যান্সার রিল্যাপস হয়, আবারও যদি ইমিউনোথেরাপি ব্যবহার করা হয় আবারও ভালো থাকে। সো ক্যান্সার হলেই যে মৃত্যু হবে তা না। আর আর্লি স্টেজে ধরা পড়লে তো ক্যান্সার কিউরেবল। ক্যান্সার কিন্তু একটা কিউরেবল ডিজিজ। আমরা যেটা বলি ক্যান্সার হলে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, এটা সম্পূর্ণ ভুল। ভুল কথা। সো হ্যাঁ, তাহলে সার্ভাইভার কথাটাই আসতো না। সো অনেক মানুষ ক্যান্সার নিয়ে বেঁচে আছে, বোঝাই যায় না তার ক্যান্সার বা ছিল। তো ক্যান্সার একটা কিউরেবল ডিজিজ, শুধুমাত্র দরকার সচেতনতা। আমি যেটা বলি সব সময় যে আপনাকে সচেতন হতে হবে, মানে আপনার যে কখনোই ক্যান্সার হবে না এই জিনিসটা মাথায় না আসে। সো ক্যান্সার একটা ডিজাস্টার, অফকোর্স ডিজাস্টার। তো আপনাকে সচেতন হতে হবে কিভাবে, আপনাকে স্ক্রিনিংয়ে যেতে হবে, ক্যান্সার সম্বন্ধে জানতে হবে, এবং আপনার নিজেকে জানতে হবে যে আপনার নর্মাল আপনি কীরকম মানুষ, নর্মাল আপনার বডিটা কেমন। তাহলে একটু অ্যাবনর্মালিটি হলে আপনি ধরতে পারবেন বা আর্লি স্টেজে বুঝতে পারবেন। সো সচেতনতা এবং সচেতনতার এই অ্যাওয়ারনেসটাই হলো আমাদের কি ফ্যাক্টর ক্যান্সার ট্রিটমেন্টের। আর যেটা বললেন যে ক্যান্সার হলে আমি কি বলি বা আমরা কি বলি পেশেন্টকে, আমরা সবসময় হোপ দিই এবং অলওয়েজ চুজ হোপ। এটাই একটা আমাদের স্লোগান যে আশা নেই তো বেঁচে থাকা। সো আমরা বলি সবসময় যে ক্যান্সার হয়ে গেলে আপনি মরে যাবেন না, অনেক ধরনের অপশন আছে, আসলেই আছে। সো ক্যান্সার হলে আপনাকে মেনে নিয়ে ক্যান্সারের জন্য ফাইট করতে হবে, এবং ইনশাআল্লাহ আপনি ক্যান্সার জয়ী হবেন এবং সার্ভাইভার হিসেবে বাকি লাইফটা লিড করতে পারবেন। সেক্ষেত্রে লাইফস্টাইলে কি ধরনের পরিবর্তন আনলে ভালো হয়? অ্যাজ এ ডক্টর আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি মনে হয় যে একটা পেশেন্টের লাইফস্টাইলে, মানে ক্যান্সার হয়ে যাওয়ার পর? ক্যান্সার হয়ে যাওয়ার পরে, বিকজ হওয়ার আগে তো এক রকমের, সেটা তো আমরা হয়তো আমাদের বিভিন্ন কথা প্রসঙ্গে বলছি, বাট হয়ে যাওয়ার পরে তখন কি ধরনের প্রিকশনগুলো নিলে হিলিং প্রসিডিউরটা খুব এক্সপিডাইট করে বা খুব ফাস্টার হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা আসলে এই প্রশ্নের মধ্যে অনেক কিছু নিহিত আছে। তো লাইফস্টাইল যদি বলি একটা ক্যান্সার পেশেন্টের কী হওয়া উচিত, ক্যান্সার পেশেন্টের লাইফস্টাইল আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করি। যখন আপনার ক্যান্সার ডায়াগনোসিস হলো তখন আপনি এক রকমের লাইফস্টাইলে আছেন, আপনি মেন্টালি ব্রেকডাউন, কি হবে, কোথায় যাবেন, ক্যান্সার ট্রিটমেন্ট এদেশে হয় কি না, বা বাইরে যাবেন কোন দেশের, ইন্ডিয়া যাবেন না সিঙ্গাপুর যাবেন না, এই ধরনের একটা কনফিউশনের মধ্যেই কিন্তু কেটে যায় বেশ কয়েকদিন। এক এক মানুষ এক একটা বুদ্ধি দিবে। সো এই সময় আপনাকে বিচলিত হওয়া যাবে না। আপনি ডিটারমাইন হবেন যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি মেনে নেবেন, মেনে নিয়ে আপনি চিকিৎসা কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতেই হবে, সেটা দেশে হোক বিদেশে হোক। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি মনে করেন বিদেশে যাবেন, কিন্তু বাংলাদেশে ক্যান্সার স্পেশালিস্টরা সবাই
যারা আছেন সবাই দক্ষ এবং তারা জানে কিভাবে চিকিৎসা করতে হবে। এবং বাংলাদেশে সবচেয়ে আমরা লাকি এই কারণে যে আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো সব ধরনের ড্রাগ আমাদের বাংলাদেশে বানায়, পাওয়া যায়। একদম লোকাল প্রোডাক্ট উইদিন রিচ। এবং মোটামুটি আগে তো ক্যান্সার খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার ছিল, এখন এতগুলো ওষুধ আমাদের দেশে নিজে প্রোডাক্ট হচ্ছে যেগুলো এখন ক্রয়সীমার মধ্যে। সো এদেশেই চিকিৎসা সম্ভব এবং সব ধরনের চিকিৎসা, ইভেন আপনি যেটা বললেন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, সবগুলো বাংলাদেশে এই এই মেডিসিনগুলো এখন ধরনের বাংলাদেশে বাংলাদেশে available। প্রোডাক্ট হচ্ছে একদম লোকাল প্রোডাক্ট এবং খুবই উন্নত মানের, এবং এগুলো কিন্তু বাইরে এক্সপোর্টও হচ্ছে। সো এদিক দিয়ে আমরা লাকি যে অনেক দেশে এটা নাই, ইভেন সিঙ্গাপুরেও তাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই। তো এটা আমাদের ব্লেসিং যে আমরা একটু তার মানে কম বলতে দামে গেলে পাচ্ছি। আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই দিক থেকে অনেকখানি এগিয়ে আছে, অ্যাডভান্স, যে হ্যাঁ, রাইট। তারা চেষ্টা করছে যে মডার্ন মেডিসিনগুলোকে এখানেই প্রোডিউস অলরেডি আছে, হ্যাঁ। আর সেকেন্ড লাইফটা হলো আপনি যখন ট্রিটমেন্ট নেবেন, সেটা হচ্ছে আপনার সেকেন্ড লাইফ শুরু হবে। এই সময় আপনার লাইফটা উঠানামা করা শুরু হবে, আপনি ভালো কখনো খারাপ কখনো ভালো, এই টাইমে অনেক যেটা fluctuate করে। রাইট। সো এই টাইমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, আপনার ফ্রেন্ডের সাপোর্ট। আপনার ফ্যামিলি যদি সাপোর্ট না দেয়, আপনার ফ্রেন্ড যদি সাপোর্ট না করে, তাহলে এই লাইফটা মেনে নেওয়া বা এই লাইফটার সাথে কোপ করা ভেরি ডিফিকাল্ট। সেজন্য আমি বলবো এই অনুষ্ঠানের মধ্যে যে আপনার যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, আপনার ভাই বোন, আপনার ফ্রেন্ড, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, যারই ক্যান্সার হোক, আপনি এমনভাবে তাকে এনকারেজ করবেন সবসময় যে আপনি তার পাশে আছেন এবং আপনি তার সাথে আছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সে সবসময় একাকিত্ব বোধ করে। একটা সামিয়া, আপনি আরও ভালো বুঝবেন আপনার লাইফ দিয়ে, যে একটা ক্যান্সার পেশেন্ট যখন ভাবে আমি আমার ক্যান্সার মানে আমি পুরো সমাজ থেকে আলাদা হয়ে গেলাম, এটা যেন সে কখনোই না ভাবে। তো এই সাপোর্টটা দিলে কিন্তু সে রিকভার করে যাবে এই টাইমটা। থার্ড লাইফস্টাইলটা হলো আপনি যখন সব ট্রিটমেন্ট শেষ করে দিবেন, তখন আপনি কীভাবে চলবেন। আমরা সবসময় এনকারেজ করি যে আপনি নর্মাল লাইফে ফিরে যান, কারণ আপনি যখন ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, এর সাইড ইফেক্টগুলো 2 থেকে 3 মাসে বেশি আর থাকে না। আস্তে আস্তে আপনি রিকভার করবেন, যদিও আপনার মধ্যে দুর্বলতা কাজ করবে অনেক দিন, কিন্তু আপনি যদি নর্মাল লাইফে ফিরে যান, তাহলে আপনি এই জিনিসগুলো ভুলে যাবেন এবং আপনার ক্যান্সার যে হলো একসময়, সবসময় মাথার মধ্যে একটা হন্টিং ব্যাপার, সেগুলো সেটা চলে থাকবে। যাবে, রাইট। এবং আপনি তখন নিজেই নিজের স্ট্রেংথটা ফিরে পাবেন, জীবনের মানে খুঁজে পাবেন। সো আমরা সবসময় বলি আপনি নর্মাল লাইফে যান। এটা ভুল ধারণা যে ক্যান্সার হয়ে গেছে আমি আর কাজেই যেতে পারবো না, আমার আর কোনো কাজ নাই। কিন্তু আমি কিন্তু কেমোথেরাপি যারা পায় তাদেরকেও বলি যে আপনি কিন্তু আপনার অফিস করতে পারবেন, সো দ্যাট তারা অফিস করে। হয়তো আমরা 3-4 দিন একটু বন্ধ রাখি, কিন্তু বাকি টাইমটা তারা করছে। সো ক্যান্সার হলে আপনি সব কাজই করতে পারবেন। ইনফ্যাক্ট আমি আমার পুরো জার্নির সময় এমন হয়েছে যে আই নেভার স্কিপড মাই অফিস। Right. সো আমার বিজনেসের কাজ বলি, যেটাই বলি না কেন, এভরিডে আই ইউজ টু গো টু অফিস। তারপরে হয়তো টায়ার্ড লাগছে, খারাপ লাগছে, কিছুক্ষণ পর পর গিয়ে একটু রেস্ট করছি, কাউচে শুয়ে আছি, কিছুক্ষণ রেস্ট করছি, আবার উঠে কাজ করছি। সো ইউ নিড টু গো ব্যাক টু ইয়ার নর্মাল লাইফ অ্যান্ড নর্মাল প্রসিডিউরে থাকলে As হয়তো soon অনেক as কিছু possible. ভুলে যাওয়া যায়। জি, এবং সব সময় আশেপাশের মানুষরা যদি একটু পজিটিভলি এনকারেজ হ্যাঁ। করে তাহলে তো খুবই ভালো কথা। ডেফিনেটলি। যেটা কিছুদিন আগে আমাদের আমারই এক রিলেটিভ গল্প করছিল যে আপনি আপনার কথাতেও যেটা বললেন যে আশেপাশের মানুষদের ইনফ্লুয়েন্সটাও কিন্তু অনেকখানি ম্যাটার করে। তো সামওয়ান কেম, সে হয়তো জিজ্ঞেসে করছে তারই ছোট বোনের ব্যাপারে যে ডক্টর কি বললো, কতদিন বাঁচবা। তো দ্যাটস ফানি কাইন্ড অফ কোয়েশ্চেন যে কেউ একজন জিজ্ঞেসে করলো এরকম কথা, উইচ ইজ অ্যাবসার্ড। রাদার সে তাকে মানসিকভাবে কিভাবে আর একটু বুস্ট করতে পারে সেই ধরনের কথা না Sure. বলে তাকে একেবারে ডাউন করে দেওয়ার মতোই কথাটা বলল। রাইট। তো এমনি আমি সামি আপনার কথা একটু আমি অ্যাড করি। এই 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 প্রশ্নগুলো যখনই আমাকে করে যে আমি আর কতদিন বাঁচবো, বা আমাকে মানুষ জিজ্ঞেস করে সারাক্ষণ, পেশেন্ট আমাকে বলে সারাক্ষণ যে আমাকে এইসবই জিজ্ঞেস করে আমি আরও ডিপ্রেস হয়ে যাই। তো আমার আনসার হলো, দেখেন মানে আমার আর সামিয়ার মধ্যে ডিফারেন্সটা কি আমার লাইফ নিয়ে। আমার আসলে আমি কখন মারা যাব, আমরা দুজনেই মরবো, কোনো না কোনো সময় মরতে কোনো না কোনো হবেই, সময়। হ্যাঁ, আমাদের এন্ড অফ লাইফ হবে এক সময়। কিন্তু আমি জানি না আমার কখন লাইফটা শেষ হবে। কিন্তু সামিয়া কিন্তু ও সিগন্যাল পেয়ে গেছে যে ও জানে ওর লাইফটা শেষ হবে। সো ও কিন্তু আরও বেশি সচেতন আমার থেকে। সচেতন হ্যাঁ, হয়ে যাবে। আমি খুব অসচেতনভাবে চলছি, হুট করে দেখবো আমি চলে গেছি, সামিয়া রয়ে গেছে, তাই হয় কিন্তু। সো এই জিনিসটা কিছুই না, শুধু ডিফারেন্সটা হলো একজনের সিগন্যাল আছে, একজনের সিগন্যাল নাই, সে জানে না। সো আমরা আমরা ডার্কে আছি,
আর সামিয়ার মতো যারা সার্ভাইভার তারা জানে যে না আমাকে মরতে হবে। এটা কিন্তু একদিক দিয়ে ভালো যে ও অনেক সচেতন আমাদের কাছ থেকে, এতটুকু রেফারেন্সের বেশি কিছু না। আচ্ছা, অনেকের ভেতরে আমি যদি বলি যে একটু মানে মফস্বল শহরের দিকে এই ধরনের ধারণা মানুষের মধ্যে আছে, হয়তো বা কিছু জায়গা আমি একটু বলবো যে অল্পবিদ্যা ভয়ঙ্করী। তো তারা অনেকেই মনে করে থাকে এটা কি সংক্রামক কিনা, যে একজনের হলো মানে তার সাথে খুব একটা মেলামেশা করা যাবে না, বা হয় না যে এই নামটা রাতের বেলা নেওয়া যাবে না। আগে যেটা হতো যে গ্রামের পর গ্রাম একটা সিম্পল জল বসন্ত বলি, গুটি বসন্ত বলি, সেটাতেও মানুষ কিন্তু মারা গেছে যখন সেই ওষুধ আবিষ্কার হয়নি। এবং রাতের বেলা কেউ কাউকে ডাকতো না, কিছু মানে সুপারস্টিশন ছিল। তো এই ধরনের সুপারস্টিশন কি এখনো মানুষের মধ্যে মনে হয় যে আপনারা যে পেশেন্ট ডিল করেন তাদের ভিতরে এই জিনিসগুলো আছে? আমার এটা নিয়েও আমার একটা ভিডিও আছে আমার ইউটিউবে, যে ভ্রান্ত ধারণা। সো আসলে মিস সুপারস্টিশন না বলে আমরা মিসকনসেপশন বলি, যে তাদের কনসেপশনটা ঠিক নাই। ক্যান্সার কখনোই ছোঁয়াচে রোগ না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে যেটা ছোঁয়াচে, যেগুলো কারণ আমরা জানি, মানে অর্গানিজম বা জীবাণু দিয়ে হয়। যেমন লিভার ক্যান্সার হেপাটাইটিস বি বা সি দিয়ে হয়। সো হেপাটাইটিস বি বা সি যদি পজিটিভ হয়ে থাকে ওই লিভার ক্যান্সার পেশেন্ট, তার ব্লাডটা যদি তার গায়ে ঢুকে তাহলে তো তার হতেই পারে হেপাটাইটিস বি সি, অ্যান্ড ইন ফিউচার হয়তো তার ক্যান্সার হতে পারে। এছাড়া আরেকটা আছে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু ক্যান্সার, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়, যেটা একদম 100% এখন প্রিভেন্ট করা যায় বাই ভ্যাকসিনেশন। একটাই ভ্যাকসিন আছে যেটা অ্যাভেলেবল বাংলাদেশেও। এবং ওটাও যদি হয় কারো জরায়ু ক্যান্সার, এবং যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়, তাহলে এটা সংক্রামিত হতে পারে ওয়াইফ থেকে হাজব্যান্ডে। এছাড়া আর কোনো ক্যান্সার একজন থেকে আরেকজন যাবে না। ইভেন তার খাওয়া শেয়ার করলে, তার প্লেট, তার বেড, এবং হাজব্যান্ড ওয়াইফ, অথবা কার মা থেকে তাদের বাচ্চা, অথবা তার হলো ছেলে মেয়ে হলো ক্যান্সার ট্রিটমেন্টের পরে, কখনোই হবে না। এটা কখনোই ছোঁয়াচে রোগ না। ওকে, দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। কারণ অনেকের মধ্যে এই ধরনের একটা ধারণা আছে যে ক্যান্সার আসলে ছোঁয়াচে কিনা, এই ধরনের প্রশ্ন করে থাকেন। তো আমার মনে হয় যে আমাদের ডক্টর মাসুদের কথা শুনে আপনি বুঝতে পারছেন, বা আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা জিনিস যে আপনি তো যদি বলি যে ক্যান্সার অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি অনেকদিন থেকেই কাজ করছেন। তো নর্মালি যেটা হয় যে ডক্টররা শুধু পেশেন্ট দেখা নিয়ে এত বেশি বিজি হয়ে যায়, তারা কিন্তু সোশ্যাল ওয়ার্কের জন্য খুব একটা সময় বের করতে পারে না। সো হাউ দ্যাট ইট কাম টু ইয়োর মাইন্ড যে আপনার জায়গা থেকে এটাও একটা কন্ট্রিবিউশন যে আপনি ক্যান্সার অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করবেন, বা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক বা অ্যাওয়ারনেসের জন্য কাজ করবেন? রাইট। আমি নিজেকে আসলে ক্যান্সার বিশেষজ্ঞ বা চিকিৎসক মনে করি না। আমি মনে করি আমি ক্যান্সার নিয়ে কাজ করি। তাহলে ক্যান্সার নিয়ে কাজ করলে এটা পার্ট হলো ক্যান্সার চিকিৎসা, এটা একটা পার্ট। আর হলো ক্যান্সার অ্যাওয়ারনেস, ক্যান্সার সচেতনতা, এবং ক্যান্সার নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা, এটাও তো একটা কাজ। তো আমি নিজেকে সবসময় মনে করি আমি ক্যান্সার নিয়ে কাজ করছি, আমি একজন শুধু ক্যান্সার চিকিৎসক না। এটা থেকে আমার মাথায় আসলো যে আমি চিকিৎসার পাশাপাশি আমার আরও কত কিছু দায়িত্ব আছে। এবং আমি সবসময় মনে করি যে এটা ক্যান্সার সচেতনতা বা ক্যান্সার অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিস্ট হওয়া, এটা আমার একজন ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে এটাও আমার একটা দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকেই আমি বিভিন্ন জায়গায় সেমিনার, ওয়ার্কশপ অথবা কথা বলি। আমি যেটা বলছিলাম যে সচেতনতা হলো একমাত্র হাতিয়ার যেখান থেকে আমরা ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি। মানে প্রাথমিক স্টেজে ক্যান্সারটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে এটা কি একটা ক্যান্সার বিশেষজ্ঞের কাজ হতে পারে না? ডেফিনেটলি। এবং শুধু এটা ক্যান্সার বিশেষজ্ঞের কাজ না, এটা তো সামিয়া আপনারও কাজ, আপনিও করছেন। সমাজের বিভিন্ন স্তর থেকে এই জিনিসটা আসতে হবে। তা আমরা যারা ক্যান্সার স্পেশালিস্ট আছে, আমরা যদি এটাতে এগিয়ে আসি, তাহলে আরও জেনারেল মানুষরা আরও ইন্সপায়ার্ড হয়, আমাদের কথাগুলো আরও একটু মনোযোগ দিয়ে শুনে। তো আমার মনে হয় আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছি, কিছুটা সময় হলো এই সেক্টরে, এই ক্ষেত্রে দেওয়া উচিত। তাতে আমাদের দেশে ক্যান্সারের ভয়টা কেটে যাবে অনেক দূর, অনেকখানি কেটে যাবে। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে ইয়াং জেনারেশনের মধ্যে আপনার যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো যে আপনি করেন, সেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে করছেন, বা ইয়াং জেনারেশন যেন আরও একটু ভালো জানতে পারে, সো দ্যাট দে ক্যান কনভে দিস মেসেজ টু দ্য সোসাইটি, বিকজ নেক্সট সোসাইটি তো আসলে তাদের উপরই ডিপেন্ড করছে।
তো এই জায়গাটা আপনি কতখানি রেসপন্স পাচ্ছেন এবং আসলে কোন এইজ গ্রুপের সবচেয়ে লোয়েস্ট এইজ গ্রুপ আপনি এখন তো যদি বলি মানে বাচ্চাদেরও তো ক্যান্সার হয়, বাট নর্মালি যে ধরনের এইজ গ্রুপের পেশেন্ট এখন খুব বেশি পাচ্ছেন, লেটস সে 30s or 40s, কোন এজ গ্রুপের পেশেন্টদের আপনারা পাচ্ছেন বেশি? ক্যান্সার, এই সামিয়া একটু আগে যেটা বললো, অনেকের ভ্রান্ত ধারণা আছে যে ক্যান্সার শুধুমাত্র বয়স হয়ে গেলে ক্যান্সার হয়, এটা ভুল। ক্যান্সার একদম জন্মের পর থেকে ক্যান্সার হওয়া শুরু হয়। আমার হাসপাতালে, আমি তো গ্রুপ প্র্যাকটিস করি, আমার সাথে শিশু ক্যান্সার বিশেষজ্ঞ আছেন। ওনার বাচ্চাগুলো দেখলে আপনি দেখবেন এমনও আছে 2 মাস 3 মাস তাদের ক্যান্সারে ভুগছে। আবার আমাদের পেশেন্টগুলা তাদের বয়স 90 বছর 100 বছর, তারাও ক্যান্সারে ভুগছে। তার মানে যে কোনো বয়সে ক্যান্সার হতে পারে। কিন্তু এখন বৈশ্বিকভাবে মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনে ক্যান্সারটা খুব বেড়ে যাচ্ছে, যেটা হওয়ার কথা না। এবং বাংলাদেশেও তাই একই সিনারিও, কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। এবং ইয়াং জেনারেশনে ক্যান্সার হওয়ার যেটা ভয়, সেটা হলো ক্যান্সারগুলো খুব দ্রুত ছড়ায় যায় এবং ক্যান্সার খুব এগ্রেসিভ নেচার হয়। একই ক্যান্সার, ধরেন একটা কোলন ক্যান্সার যার 60 ইয়ার্স, তার হলো ওই একই স্টেজে যার 30 ইয়ার্স, তার ক্যান্সার ধরনটা খুব এগ্রেসিভ হবে এবং খুব দ্রুত ছড়ায় যাবে। তার মানে ইয়াং জেনারেশনে ক্যান্সার হলে ওটা আসলে খুব ভয়ঙ্করভাবে হয় এবং বোঝার আগেই এটা ছড়ায় যায়। সো এটা এটা ন্যাচারাল, এটাই হয়। সো যারা, এই জন্য আমার টার্গেট পিপলটা হলো ইয়াং জেনারেশন, ইউনিভার্সিটি, হাই স্কুল, তাদেরকে নিয়ে কথা বলি। তো তারা আগে ফার্স্টের দিকে যখন আমি অ্যাওয়ারনেস করতাম, তারা বলতো যে ক্যান্সার তো আমাদের এই বয়সে হওয়ার কথা না। তো তারপরে যখন তারা জানতে পারলো যে তার ফ্রেন্ড এই ক্যান্সারে ভুগছে অথবা তার ফ্যামিলির কেউ ইয়াং এই যে ক্যান্সারে ভুগছে, তখন তারা বুঝতে পারলো যে এটার আসলে কোনো বয়স নাই। এবং আমাদের দেশে খুব ইয়াং এজেই এখন ক্যান্সারগুলো আমরা পাচ্ছি। সো আমাদের সচেতনতাটা একদম স্কুল লাইফ থেকে হওয়া উচিত, এটাই। সো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে যদি প্রত্যেকটা স্কুলে বা পরিবার থেকে একটা নলেজ দেওয়া হয় বা সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা সম্ভব হয়, তাহলে পুরো সোসাইটির মধ্যে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করবে। ডেফিনেটলি। এবং তারাই এটা খুব বেশি ডিসপার্স করতে পারে, এই নলেজটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। আমি যখন কোনো প্রোগ্রামে বা স্পিচ দেই কোনো ইউনিভার্সিটিতে, দেখা যায় আমার স্পিচটা থাকে হাফ অ্যান আওয়ার, 2 ঘন্টা থাকে আমার কোয়েশ্চেন। তার মানে রিয়েলি তারা ইন্টারেস্টেড এবং জানার জন্য এই জেনারেশনটা, হ্যাঁ। তো 2 ঘন্টা আমার আবার তাদের বিভিন্ন কোয়েশ্চেনে আনসার করতে হয়। সো এই জেনারেশনটাকে টার্গেট করে এই জন্য আগানো উচিত। আর আপনি যেটা বললেন, স্কুল লাইফ থেকেই তাদেরকে যদি এই নলেজটা, বেসিক নলেজ দেওয়া হয় যে এগুলা খেলে ক্যান্সার হয়, এগুলা খেলে ক্যান্সার হয় না, তুমি যে এইভাবে চললে ক্যান্সার মুক্ত থাকতে পারবা, এতটুকু আমার মনে হয় যথেষ্ট। যেমন ধরেন কিছু কিছু ফুড, যেহেতু খাবারের বিষয়টা আসলো, ক্যান ফুড বা প্রসেস ফুড, সেই জিনিসটা কিন্তু সবসময় নিষেধ করা হয়। ডেফিনেটলি, অথচ এগুলাই খাচ্ছে বেশি। এইগুলো করা যাবে না। এখন ফর এক্সাম্পল, এটা বললে হয়তো বা যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছেন তারা হয়তো বা চড়াও হতে পারে, বাট তাদের পাবলিসিটির জন্য তারা এটা বলছে যে 100% সেফ, বাট দোজ আর নট সেফ ফুড, যেটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক বেশি ঢুকে গেছে। এবং স্পেশালি যদি বলে থাকি যে চিকেন ফ্রাইড জিনিস, তারপরে ফিজি আইটেম যেগুলো আছে, যে ড্রিঙ্কস আইটেম বা জুস যেগুলো ক্যানে হয় অথবা প্রসেস থাকে, মানে কেমিক্যাল অর প্রিজারভেটিভ থাকে, সেই জিনিসগুলোর ব্যাপারে কি মনে হয় যে তাদেরকে কতটুকু আসলে এখান থেকে সরিয়ে রাখাও তো খুব ডিফিকাল্ট? রাইট। আমি সেটা আমার এইগুলো নিয়েও আমি কথা বলি, যদিও আমি নিউট্রিশনিস্ট না। তারপরে আমি ক্যান্সার ডায়েট নিয়ে বেশ অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি। দেখেন, এই যে আপনি যেগুলো বললেন, এগুলো অ্যাকচুয়ালি এগুলোই ক্যান্সারের একটা প্রধানত কারণ। যে আপনি প্রসেস ফুড খাচ্ছেন, আপনি বার্গার খাচ্ছেন, বার্গারের যেই ইয়েটা দেওয়া হচ্ছে মিটটা ভিতরে, সেটা কিন্তু প্রসেস, সেটা কিন্তু বের করে দেওয়া হয়। এবং এটা যদি প্রসেস করা হয়, তাহলে এটা থেকে যেটা তৈরি হয় সেটা নাইট্রোসিউরিয়া নামে একটা কার্সিনোজেন বলি, যেটা কোলন ক্যান্সার করার জন্য দায়ী। হটডগ একই জিনিস, সসেজ, এগুলো কিন্তু সবগুলো প্রিজারভেটিভ দেওয়া এবং এগুলো থেকে খুব বেশি নাইট্রোসিউরিয়া হয়। ফ্যাটি ফুড থেকে এটা আলটিমেটলি কনভার্ট হয় কার্সিনোজেন এবং ওখান থেকেও ক্যান্সার হয়। আর রেড মিট, হ্যাঁ, সরাসরি জড়িত ক্যান্সারের জন্য, এখান থেকেও অনেক ধরনের কার্সিনোজেন থাকে।
আর আপনি যেটা বললেন এই যে হাই কুকড যেটা বলি চারকোল কুকড অথবা খুব ওভার হিটেড যেগুলো করা হয়, যেমন ধরেন বারবিকিউ, কাবাব, এগুলো কিন্তু সবই কার্সিনোজেন, ক্যান্সার করে। সো তাহলে আপনি বলবেন তাহলে আমরা কি খাবো, আমরা কি কিছুই খাবো না, আমাকে এই কোয়েশ্চেন করে। তো চিপস একটা ব্যাপার, চিপসে কিন্তু অনেক সল্ট থাকে, Salt ইউনো, থাকে। সল্ট একটা কিন্তু কার্সিনোজেন। এই জন্য যারা অনেক এবং সি ফুড খায়, সবচেয়ে ইজি জিনিস হচ্ছে নুডলস, হ্যাঁ, যে নুডলসটা মানে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। রাইট। সো যদি সল্ট থাকে প্রচুর, যারা সি ফুড খায় যেসব দেশে, যেমন আসিয়ান কান্ট্রি, খুব নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, স্টমাক ক্যান্সার প্রচুর হয় ওদের। তো এই জিনিসগুলো আমাদের দেশে চলে আসছে। তো এখন তখন আমাকে ইয়াং জেনারেশন জিজ্ঞেস করে তাতে আমাদের না খেয়ে থাকতে হবে, আমি সেটা বলি নেই। এটা আপনাদের নর্মাল ডায়েট হবে না, হ্যাঁ, এটা হবে অকেশনাল ফুড। Occasional, হ্যাঁ, correct. আপনার তাহলে নর্মাল ডায়েট কিছু লাগবে যেগুলো ক্যান্সার ফাইট করবে, সেটাকে বলা হয় ক্যান্সার ফাইটার্স। তার মানে আপনাকে জানতে হবে তাহলে কোন খাবারগুলো ক্যান্সার ফাইটার, ওগুলো যদি আপনার শরীরের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে এগুলোকে ফাইট করবে, তাহলে আপনার ক্যান্সার হচ্ছে না। হচ্ছে না। ভেরি সিম্পল। তো সেগুলো ধরেন যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আমরা জানি অ্যান্টি অক্সিডেন্ট, এখন তো আমরা ট্যাবলেট খাই, সাপ্লিমেন্ট খাই, কিন্তু একটা মানে ক্লিয়ার রিকমেন্ডেশন, সাপ্লিমেন্ট খেয়ে natural- আপনার অল দ্য অ্যান্টি অক্সিডেন্ট আপনার বডিতে কখনোই থাকবে না। এবং সাপ্লিমেন্টে দেখা গেছে রিসার্চে যে এই অ্যান্টি অক্সিডেন্টের স্থায়িত্ব খুবই কম, ওয়াশ আউট হয়ে যায় বডি থেকে। সো আপনার ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, এবং ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় 6-7 রকমের আছে। আপনি যদি ফ্রুট গ্রুপস খান প্রতিদিন, মানে 3-4টা ফ্রুটস একসাথে করে, আপনাকে আমের দিনে 2 কেজি আম খেতে হবে না একসাথে, 50টা লিচু একসাথে খেতে হবে না। অল্প অল্প করে আপনি হ্যাঁ 2টা লিচু খেলেন, এক টুকরা আপেল খেলেন, এক টুকরা আপনি পেয়ারা খেলেন, এভাবে আপনি 4টা ফ্রুট মিলে যদি একটা গ্রুপস করেন, তারপরে অল দ্য অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বডিতে ঢুকে যায়। এবং এভাবে আপনার 3 থেকে 4টা সার্ভিংস খেতে হবে, মানে 3 থেকে 4 বার ফ্রুট গ্রুপস। আপনারা যারা বাইরে যান দেখবেন যে রাস্তায় যেগুলো বিক্রি হয়, এটা ফ্রুট গ্রুপস বিক্রি হয়, ওরা কিন্তু একটা ফ্রুট বিক্রি করে একটা না। fruit হ্যাঁ, করে না। সো এটা কিন্তু সায়েন্টিফিক, এবং ওরা জানে এটা ফ্রুট গ্রুপস খেলে অল দ্য অ্যান্টিঅক্সিডেন্ট বডিতে থাকবে। আচ্ছা। সেম থিং ইন ভেজিটেবল। আমরা প্রতিদিন দেখা যায় কি লাল শাক খেলাম দুইটা বাটি, এটা হলো না। আপনাকে অল্প অল্প করে 4 রকমের শাক খেতে হবে অথবা সবজি, হ্যাঁ। যেটাই খান গ্রুপসে খেতে হবে, কারণ একটাতে সব অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না। থাকে না। সো এক একটাতে এক একটা থাকে। তো আপনি যদি একটা গ্রুপস খান, ভেজিটেবল গ্রুপস অ্যান্ড ফ্রুট গ্রুপস, 3 থেকে 4টা সার্ভিংস, আপনার বডিতে সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, যেটা আপনাকে ক্যান্সার ফাইটার হিসাবে কাজ করবে, এবং অলমোস্ট 70% ক্যান্সারকে ফাইট করবে তারা। আর আপনি যেগুলো আমরা খেলাম যেগুলো ক্যান্সার করে, সেগুলোকে ফাইট করবে। এছাড়া আরও ক্যান্সার ফাইটার আছে, কোনো সময় হয়তো আমরা এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করবো, তা বুঝতে পারবেন আপনি কী খাবেন কি খাবেন না, কোনটা অকেশনাল খাবেন, কোনটা সবসময় খাবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটাই। যেটা নিয়ে আসলে আসলে মেইন কনসার্নটা, যে ইয়াং জেনারেশন বা ছোট বাচ্চারা যদি বলি, যে স্পেশালি যারা 10 to 15 ইয়ার্সের মধ্যে যাদের বয়স, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা অনেক বেশি, যে বাইরের খাবার হ্যাঁ। খাওয়ার ব্যাপারে তারা কিন্তু হোমমেড ফুড খেতে চায় না। এটা এখন একটা নতুন স্টাইল বলবো বা ফ্যাশন বলি, যেটাই বলি না কেন, তারা হোমমেড ফুড খেতে চায় না, তারা বাইরের ফুডের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং বিষয়। চ্যালেঞ্জ, সেই হ্যাঁ, কারণেই সেটাই, কিন্তু- এটাই ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে তুমি এটা খাও, বাট এটা অকেশনালি খাবা, কিন্তু তোমার এটার সাথে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গ্রুপসটা সবসময় থাকতে হবে। আমি বাইরে বাচ্চাদের দেখেছি যে তাদের এই অভ্যাসটা কিন্তু করানো, তারা যে এটা- বার্গার এটা- খাচ্ছে না, এটা- খাচ্ছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য, যে গ্রুপসে যেটা বললেন, যে গ্রুপসে খাওয়া যদি আমরা সেটা খেতে পারি, ভেজিটেবলই হোক আর ফ্রুটসই হোক, একটা রকমের জিনিস খাওয়া না, অনেকগুলো মাল্টিপল কাইন্ড অফ থিংস যদি থাকে, True. তাহলে সেটা Mixture, করতে পারি। হ্যাঁ, সেটাই। আরেকটা জিনিস জানতে চাই যে যারা আসলে বাংলাদেশে এখন, আমি শুরুতেই এটা জিজ্ঞাসা করেছিলাম, যারা হয়তো বা একটু নিম্ন মধ্যবিত্ত, বা হয়তো বা তারা এতটা অ্যাওয়ার না বা ডায়াগনোসিস করতে পারছে না, সেই জায়গাটাকে মাথায় রেখে কি আপনাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, যে যারা হ্যাঁ, সেটা- আসলে এই ব্যাপারগুলো তো একেবারে হয়তো বা বোঝেই না, তাদের ওই নলেজটাই নাই? ট্রু। এই যে আমাদের প্রোগ্রাম, এটাই হচ্ছে সেটার একটা অ্যাক্টিভিটি, মানে সচেতনতা। এর যারা শুনবে এটা, তারা সচেতন হবে, ওরা আবার আরেকজনকে করবে, এভাবেই সচেতনতা তৈরি হবে। আসলে ম্যাস মিডিয়া ছাড়া এই সচেতনতা সম্ভব না। আপনি টিভি, টেলিভিশন, রেডিও,
বা বিভিন্ন ধরনের এই যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে একটা গভর্নমেন্টের রোল সবচেয়ে বেশি। আমি আর আপনি হয়তো পার্সোনাল লেভেলে এটা ট্রাই করছি, কিন্তু এটা যদি গভর্নমেন্ট নিজে থেকে এইগুলো করে, যেগুলো করা হয়েছে ধরেন যক্ষ্মার ব্যাপারে, তারপরে যেগুলো উঠে গেছে আস্তে আস্তে বন্ধ, হ্যাঁ, তো সেভাবে ক্যান্সার ব্যাপারটা নিয়ে যদি গভর্নমেন্টের লেভেল থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এগুলো করা হয়, তাহলে এই সচেতনতাই মেইন থিং। এটা 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 এখন পর্যন্ত বাংলাদেশে নাই, আমি দেখি নেই। এবং বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে রুরাল এরিয়াতে, তারা যদি এইটা সম্পর্কে আরো বেশি বলে, যেটা কিনা এখন মাতৃত্ব নিয়ে তারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেছে, যেই কারণে হয়তো বা অনেক মহিলারা আছে যা এখন হয়তো হসপিটালে যেয়ে তারা ডেলিভারি করছে, আগে সেই প্রচলনটা ছিল না। তো ওই লেভেলে যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকে তাহলে ডেফিনেটলি এটা একটা বার্নিং ইস্যু যেটা আপনি বলেছেন, যেটা ওই হেলথ ওয়ার্কার যারা আছে তাদের মাথায় যদি এটা, বা তাদেরকে একটু ট্রেনিং করে যে আপনি ক্যান্সার নিয়ে অ্যাটলিস্ট 5 মিনিট কথা বলেন, তাহলে এই কথাগুলো আরও বেশি শুনবে মানুষ, এবং একদম গ্রাসরুট লেভেলে মানুষ জানতে পারবে। যে আমরা যদি হেলথ ওয়ার্কার যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে রুরাল এরিয়াতে, প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা পৌঁছাতে পারি না, তাদেরকে যদি আমরা একটু ট্রেন করে নিই, ক্যান্সার সম্বন্ধে ধারণা দিই, কিছু না, ক্যান্সারের উপসর্গগুলো কি, এই 7-8টা উপসর্গ আছে ক্যান্সারের, এগুলো শেখানো, এবং আপনি কি করলে ক্যান্সার হবে, কি করলে ক্যান্সার হবে না, এতটুকু যদি জানানো হয় স্কুল গোয়িং বাচ্চাদের, আমার মনে হয় এটা একটা বিরাট একটা সাফল্য আসবে। রেভলিউশন, হ্যাঁ, যে আর্লি স্টেজ ক্যান্সার ডায়াগনোসিস এবং ক্যান্সার সচেতনতার ব্যাপারে। ওকে, আসলে ক্যান্সার সম্পর্কে অনেক বিশদ আলোচনা যেমন করা যায়, কিন্তু আমি বলবো যে প্র্যাকটিক্যালি ফিল্ডে গেলে তখন বোঝা যায় যে কতটা ভয়াবহ বা মানুষের মধ্যে কতটুকু অ্যাওয়ারনেস গ্রো করেছে। তো সেটা নিয়ে আমাদের একটা কনস্ট্যান্ট প্রসেস থাকবে। উই উইল অল ট্রাই টু কিপ অন অ্যাওয়ারিং দেম, যে যার জায়গা থেকে যদি আমরা চেষ্টা করে যাই, আমার মনে হয় একটা বড় ধরনের রেভলিউশন আসাটা খুব সম্ভব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, এতগুলো সুন্দর ইনফরমেশন দেওয়া হলো। আই হোপ আপনি তো সবসময় রেগুলার ক্যান্সার পেশেন্টদের নিয়ে, অ্যাজ ইউ আর অ্যান অ্যাক্টিভিস্ট, আপনি কাজ করেই যাচ্ছেন, এবং আপনার মাধ্যমে, এই শোয়ের মাধ্যমে হয়তো কিছু লোক আরও কিছু নতুন ইনফরমেশন পেলো, বা আরও নতুন ইনফরমেশন ভবিষ্যতেও পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ সামিয়া, এবং আমি আশা করব যে আপনি এই ধরনের প্রোগ্রামগুলো নিয়মিতভাবে করে যাবেন, এবং এভাবেই আমরা সচেতন হব, এভাবেই আমরা ক্যান্সারকে ফাইট করব, ক্যান্সার জয় হবে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা ক্যান্সারে ভুগছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর যাদের ক্যান্সার এখনও হয়নি, ক্যান্সার নিয়ে সচেতন হোক এবং নিয়মিত স্ক্রিনিং করেন, এটাই আমার প্রত্যাশা এবং আপনাদের জন্য উপদেশ। ধন্যবাদ। থ্যাংক ইউ।